আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কিছুক্ষণ আগে একটা বিশাল বড় না, ছোটখাটো একটা ক্লাস করলে, বাট হচ্ছে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য, কারণ প্রবন্ধগুলো থেকে অনেক বেশি কোশ্চেন হয়। প্রবন্ধগুলো লাইনে লাইনে কোশ্চেন থাকে, ঠিক আছে? তো এরপরে আমরা আজকে শুরু করব হচ্ছে অপরিচিতা। অসম্ভব সুন্দর একটা গল্প, ভীষণ সুন্দর একটা ছোট গল্প, ঠিক আছে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুবই সুন্দর একটা গল্প, যে গল্পটি আমরা আজকে পড়ব। তো আসো আমরা হচ্ছে আর দেরি করব না, তোমরা একটু জানাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু ঝটপট জানাও। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও, তাহলে আমি ক্লাসটি শুরু করব। আগের ক্লাসটা করতে পারলাম না, নেটের এত সমস্যা ছিল। আচ্ছা, কোনো ব্যাপার না, রেকর্ড ক্লাস করে নিও। নেট যদি অনেক সমস্যা থাকে, না নেট প্রবলেম না, আমি একটু দেরি করে, আমি 8:30 লাইভে এসেছি, কিন্তু আমি 36-এ হচ্ছে তোমাদের ক্লাসে তোমাদের সাথে জয়েন হয়েছি। 6 মিনিট আমি নিজে লেট করেছি, নেটের কোনো প্রবলেম ছিল না। তোমরা একটু ঝটপট জানো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ম্যাম কই, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? তাই তো, জীবন এদিকে আসো। ক্যামেরা ফোকাস কি ঠিক আছে? আচ্ছা, তুমি একটু ওখানে বসে থাকো। আচ্ছা, এবার একটু জানাও এবার সবকিছু ঠিকঠাক কিনা। ম্যাম আপনি কই? এই যে নেট প্রবলেম না, জীবন হচ্ছে সবসময় একটু ভুলভাল করে, ঠিক আছে? এটা নতুন কোনো কিছু না, ও সেটিং এ কিছু একটা করেছে যে খালি সাউন্ড আসবে, আপুকে আর তোমাদের সাথে দেখাবে না, ঠিক আছে? ও এই কাজ করে গেছে। এখন তোমরা জানাও যে এখন দেখতে পাচ্ছ কিনা। আপনাকে তো দেখা যায় না, এখন কি দেখা যায় না? এখন তো দেখা যায়। একটু জানাও যে এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন দেখা যাচ্ছে, এবার ঠিক আছে। আচ্ছা, আর একটু সময় নষ্ট করব না, পড়ব হচ্ছে অপরিচিতা, বিশাল বড় একটা গল্প। তো সেই অপরিচিতা আমরা পড়ব। সর্বপ্রথম দেখো, সাউন্ড ডাবল আসছে, সবারই কি সেম প্রবলেম? সাউন্ড তো ডাবল আসার কথা না, বাকিরা তো ক্লিয়ার বলছে সবকিছু ঠিক। তাহলে ফয়সাল তুমি একটুখানি দেখো যে তোমার কোনো প্রবলেম আছে কিনা তোমার নেটে। এবার দেখো, অপরিচিতা গল্পটি লিখেছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, ওই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেরকমটা ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বিশ্বকবি। বিশ্বকবি সম্পর্কে যদি না জানি তাহলে হবে? বিশ্বকবি সম্পর্কে সব জায়গায় কোশ্চেন আসে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে, ঠিক আছে? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজি 1861 খ্রিস্টাব্দে, বাট বাংলা হচ্ছে 1268 বঙ্গাব্দ। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম হচ্ছে সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরই হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে, অর্থাৎ তার লেখার মধ্যে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর সমতুল্য। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে ধরনের ছোট গল্প লিখেছে, তার এই ছোট গল্প হচ্ছে বিশ্বে যত ছোট গল্প রয়েছে সবগুলোর সাথে ইকুয়ালি কম্পিট করে, ঠিক আছে? 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ
বসবাস ঘটে। তাহলে 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে, ঠিক আছে, মাত্র 16 বছর বয়সী কোনটা প্রকাশিত হয়? ভিখারিণী। ভিখারিণী হচ্ছে তার ছোট গল্প। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। অখণ্ড বলতে হচ্ছে যে গল্পগুচ্ছ একটা মোটা বই, ঠিক আছে, এবং এটাই হচ্ছে গল্পগুচ্ছ হচ্ছে একটা মোটা বই এবং এটা হচ্ছে একটাই খণ্ড। বড় বই বলে তিনি আবার খণ্ড খণ্ড ভাগ করেনি। যেমন বড় ক্লাস হলে আমরা কি করি, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এভাবে ভাগ করে দিই, তো সেটাই বলছে অখণ্ড। গল্পগুচ্ছ হচ্ছে অখণ্ড একটা বই, অর্থাৎ একটাই পার্ট এবং যেটাতে রয়েছে 95টি ছোট গল্প, ঠিক আছে। তাহলে তোমার প্রশ্ন হতে পারে যে গল্প গুচ্ছে কতটি গল্প রয়েছে, সেটা হচ্ছে 95টি। এর বাইরে সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরো গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানের গল্প। এবং তার রচিত প্রথম ছোট গল্প কি? ভিখারিণী। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কাল পর্বে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। তাহলে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ কোন সময়টা? যখন তিনি কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরদের তো জমিদারি ছিল, বাংলাদেশেও তখন তো হচ্ছে যে এরকম বাংলাদেশ ভারত ছিল না, তখন তো সবটা এক ছিল। তো এখনকার বাংলাদেশের হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি রয়েছে, এখনো আমরা সবাই সেখানে ঘুরতে যাই। তো সেখানে হচ্ছে রবীন্দ্রনাথের জমিদারি ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই কুষ্টিয়ার শিলাইদহে জমিদারিটা তদারকি করতেন, দেখাশোনা করতেন, সেই সুবাদে তিনি এখানে থাকতেন। এবার কুষ্টিয়ার শিলাইদহে তার কুঠি বাড়ির আশপাশের এলাকা বা ওই এলাকাটা এত সুন্দর ছিল, এমনিতেই তো বাংলা অনেক বেশি সুন্দর আগে থেকেই, তো এত বেশি সুন্দর ছিল, সুন্দর পরিবেশে কিন্তু হচ্ছে যে কোনো কিছু মাথায় খুব ভালো আসে। লেখালেখি জিনিসটা বিশেষ করে সুন্দর পরিবেশে থাকলে ভালো লেখা মাথায় আসে। তো এই কারণে কুষ্টিয়ার শিলাইদহে যখন রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তখন হচ্ছে তার লেখালেখিটা অনেক ভালো এবং দ্রুত গতিতে এগিয়ে গিয়েছিল এবং সেই সময় তিনি প্রচুর ছোট গল্প লিখেছেন। এই কারণে ওই সময়টাকে বলা হয় তার ছোট গল্পের স্বর্ণযুগ। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন, ঠিক আছে। সোনার তরী কাব্যে, সোনার তরী নামক যে কাব্যগ্রন্থটা রয়েছে সেইখানকার যে কবিতাগুলো তিনি হচ্ছে যে এই সময়টাতেই রচনা করেছিলেন। কোন সময়টাতে? এই কুষ্টিয়ার শিলাইদহে থাকাকালীন সময়ে। আচ্ছা, এরপরে দেখো প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশী রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। এটা বলতে বোঝাচ্ছে যে প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে, অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সেইটার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কি করতেন? জীবনকে কানেক্ট করতেন, করে তার লেখায় প্রকাশ করতেন এবং এটা হচ্ছে তার লেখার একটা প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ তিনি প্রকৃতিকে অনেক সুন্দরভাবে তুলে ধরতেন তার লেখায়। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতাই প্রাধান্য পেয়েছে। কোন সময়ে? 20 শতকে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রকৃতি প্রেমী ছিল। তিনি প্রচুর প্রকৃতির সাথে জীবনকে কানেক্ট করে অনেক লেখা লিখেছেন, কিন্তু পরবর্তীতে তিনি কি করেছেন? 20 শতকের সময়টাতে হঠাৎ করে একটা তো বিপ্লব ঘটে, তাই না, যে একটা সামাজিক রীতিনীতির একটা পরিবর্তন ঘটে। তো সেই সময়টাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? বাস্তবসম্মত লেখাগুলোই তিনি বেশি লিখেছেন। যেমন এই যে অপরিচিতা, দেনা পাওনা, এই গল্পগুলো কিন্তু অনেক বেশি বাস্তবসম্মত। তো 20 শতকে তিনি বাস্তবতাকেই প্রাধান্য দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, অর্থাৎ গল্পকার হিসেবে তিনি যেমন অধিক পরিচিত, একইভাবে ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট, অর্থাৎ তিনি গল্প যেমন খুব বেশি পরিমাণে লিখেছেন এবং যেগুলো পাঠককে আকৃষ্ট করেছে, একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে উপন্যাসগুলো সেগুলো একদম
একই রকম ভাবে পাঠকের হৃদয়কে স্পর্শ করেছে। এরপরে দেখো, আচ্ছা, তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, তার রচিত উপন্যাস চোখের বালি, তার একটা উপন্যাস চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ নিদর্শন, নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত নাটকগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, দেখো তার নাটকগুলো কি কি: রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট, 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবসান ঘটে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসলে এই জিনিসগুলো বোঝানোর কোনো কিছু নাই। কেন কোনো কিছু নাই? সোনার তরী যখন পড়িয়েছি আলাদা আলাদা ভাবে গল্প উপন্যাস কিভাবে মনে রাখবো সেই সব কিছু কিন্তু পড়িয়েছি। তারপরেও এখন আমি যেহেতু একটা জিনিস নতুন শুরু করছি তাই একবার রিডিং পড়ালাম, তোমরা সেইখান থেকে কিন্তু এই জিনিসগুলো দেখে নিবে। একই বিষয়, একটা লাইনও বেশি না, একটা লাইনও কম না, ইনফরমেশন সব সেম, ঠিক আছে? তো এই কারণে আমি ওই জায়গাটাতে আর বেশি সময় দিলাম না, না দিয়ে তোমাদেরকে জাস্ট একটু মেমোরাইজিং এর জন্য জিনিসটা পড়ালাম। এখন আমরা গল্পে চলে যাব। গল্পটা কিন্তু অনেক বড়, গল্পটা হচ্ছে অনেক বড়। তোমরা যেহেতু অলরেডি একটা ক্লাস করেছো, তোমরা হয়তো অনেকে টায়ার্ড, তারপরও বলবো এই গল্পটা এত সুন্দর, একটা প্রেমময় একটা গল্প যে তোমার মনটাকে ভালো করে দিবে, এবং তোমরা ইতিমধ্যে অনেকেই পড়ে ফেলেছো আমি জানি। তো সবাই মেন্টালিটি, বারবারই বলি, মূল বিষয়ে যখন আসি যে মেন্টালিটি একদম পুরা যেন অন্যদিকে না যায়, মেন্টাল সেটআপ পুরোটাই থাকবে। এখন ক্লাস করছি, দিনের 24টা ঘন্টার 1 ঘন্টা যদি একদম মনোযোগটা এখানে দাও খুব ক্ষতি হবে না, এখনো 23 ঘন্টা পড়ে থাকে, তাই না? তাহলে খুব ভালোভাবে বোঝার মতন মন মানসিকতা নিয়ে বসো, যাতে এইখানেই সব পড়া হয়ে যায়, এমসিকিউ যাতে এইখানেই সব মনে আসে। আচ্ছা, বোর্ড পরীক্ষায় তো শুধু সাহিত্য কর্মগুলো আসে। হ্যাঁ, সাহিত্য কর্মগুলো আসে, তোমার জন্ম মৃত্যু আসে না, এটা কি কোনো কথা? বোর্ড পরীক্ষায় সবই আসে। কোনোবার শুধু সাহিত্য কর্ম আসে, আর সব বোর্ডে তো এক না। তোমার বোর্ডে হয়তো শুধু সাহিত্য কর্মগুলো আসে, অন্য বোর্ডে দেখা যায় যে জন্ম মৃত্যু দিয়েছে, এগুলো তোমার জানতে হবে। আমি কিন্তু সবসময় বলি তোমার পড়াশোনা শুধুমাত্র বোর্ড পরীক্ষা পর্যন্ত সীমাবদ্ধ না, এই পড়াটাই তোমার অ্যাডমিশন পর্যন্ত নিয়ে যেতে হবে। আর অ্যাডমিশনে যা কিছু সেম প্রিপারেশন হচ্ছে চাকরির জন্য, কাজেই সবটাই তোমাকে জানতে হবে, ঠিক আছে? এরপরে দেখো প্রথম লাইনটা, আজ আমার বয়স 27 মাত্র, ঠিক আছে? আজ আমার বয়স 27 মাত্র। প্রথমে অনুপম বলছে যে আজ আমার বয়স 27 মাত্র। এই গল্পটা অনুপমের জবানিতে লেখা, ঠিক আছে? অনুপম এই গল্পটা বলছে। যখন অনুপম এই অপরিচিতা গল্পটি বলছিল, রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পটি আমাদের সাথে বলেছে অনুপমের মাধ্যমে। গল্পটি কে বলছে তাহলে? অনুপম বলছে। যেই সময়ে অনুপম আমাদের সাথে গল্পটি বলছিল সেই সময়ে অনুপমের বয়স ছিল 27, ঠিক আছে? এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, অর্থাৎ 27 বছর বয়সটা খুব বেশি বয়স না। 27 বছর বয়সটা কিন্তু খুব ছোট একটা বয়স, সেই সময় অভিজ্ঞতাও কম থাকে। তো সেটাই বলছে যে এটা খুব দৈর্ঘ্যের হিসেবেও বড় না, গুণের হিসেবেও বড় না, তবু ইহার একটু বিশেষ মূল্য রয়েছে, যে এই 27 বছর বয়সের তারপরেও একটা মূল্য রয়েছে, কারণ অনুপম এর মধ্যে অনেক বেশি অভিজ্ঞতা নিজের মধ্যে নিয়ে নিয়েছিল, ঠিক আছে? সেই অভিজ্ঞতার গল্পই আমরা জানবো। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। দেখো, ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে,
মানে হচ্ছে ফল হতে গেলে আগে ফুল হয়, তারপরে গিয়ে ফল হয়। কিন্তু অনুপমের বয়সটা এমন একটা ফলের সাথে তুলনা করছে যেখানে ফুল ফোটেনি, ডিরেক্টলি ফলে পরিণত হয়েছে। অর্থাৎ ফুলের যে সৌন্দর্য সেই জিনিসটা অনুপমের আসে নাই। অর্থাৎ অভিজ্ঞতা লাভ করেছে ঠিকই, কিন্তু অভিজ্ঞতার মধ্যে যে সুন্দর জিনিসের যে স্পর্শ সেটা পায় নাই। তো কেন পাই নাই, কেন এরকম হলো, সেটা আমরা কিন্তু গল্প পড়তে পড়তেই জানবো। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারে ইহার রস বুঝিবেন। অর্থাৎ কেন যে ফুল না ফুটে ডিরেক্ট ফলে পরিবর্তন হয়ে গেল, সেই কাহিনী অনুপম আমাদেরকে বলবে। তো সেই কাহিনী হচ্ছে খুব ছোট্ট একটা কাহিনী। অনুপম আরো বলছে যে এই ছোট কাহিনীকে যারা ছোট বলে ভুল করবেন না, তারাই কেবল এই কাহিনী বুঝতে পারবে না। যদি ছোটকে ছোট বলে অগ্রাহ্য করো তাহলে এই কাহিনী তোমার ভালো লাগবে না। কলেজে যতগুলো পরীক্ষায় পাশ করিবা সব আমি চুকাই আছি। অর্থাৎ অনুপমের সেই সময়টাতে কি লেখাপড়া শেষ হয়ে গিয়েছিল। ছেলেবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিল। বিদ্রুপ বলতে মজা করত। অনুপমের চেহারা খুব সুন্দর ছিল এবং সুন্দর থাকার কারণে যখন সে স্কুলে পড়তো তার টিচাররা তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করত, কারণ অনুপমের শুধু চেহারাই সুন্দর ছিল। অনুপমের কোনো গুণ ছিল না, অনুপমের কোনো ব্যক্তিত্ব ছিল না, অনুপমের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল না, বাট শুধু তার চেহারাটাই সবাইকে আকৃষ্ট করত। ঠিক যেন শিমুল ফুল, শিমুল ফুল দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু শিমুল ফুলের কিন্তু কোনো স্মেল নাই, শিমুল ফুলের কোনো গন্ধ নাই। কিন্তু ফুল বলতে আমরা বুঝি কি সুন্দর একটা গন্ধ বের হবে এবং সুন্দর হবে। অনুপমের ঠিক তেমন ওই গুণটা ছিল না, বাট চেহারাটা সুন্দর ছিল। আবার মাকাল ফল হচ্ছে এমন একটা ফল যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরে খাওয়ার অনুপযুক্ত, খাওয়া যায় না। ভেতরটা খুবই কুৎসিত, কিন্তু বাইরেটা খুব সুন্দর। ঠিক যেন অনুপম বাইরে দেখতে তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি, কিন্তু ভেতরে ছিল অন্তঃশ্বাস শূন্য, ভেতরে তার কিছুই ছিল না। এই কারণে ছোটবেলায় তার টিচাররা তাকে নিয়ে মজা করতো। ঠিক আছে, বিদ্রুপ বলতে হচ্ছে মজা। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম। অর্থাৎ অনুপমকে যখন শিমুল ফুল আর মাকাল ফল বলতো টিচাররা, তখন অনুপম অনেক লজ্জা পেত। কিন্তু বয়স হয়ে এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে, অর্থাৎ যদি আরেকবার আমি জন্মগ্রহণ করতে পারি, তাহলে আমার মুখের স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমন করিয়াই প্রকাশ পায়। অর্থাৎ ছোটবেলায় লজ্জা পেত, কিন্তু বড় হওয়ার পরে অনুপমের বেশ ভালোই লাগতো যে তার সুন্দর চেহারার জন্য সবাই তাকে একটু বেশ কাছে কাছে ডাকছে, সবাই তাকে একটু গুরুত্ব দিচ্ছে, এটা তার ভালো লাগতো। তো এই কারণে বলছে যে যদি জন্মান্তর থাকে, অর্থাৎ আবার যদি আমি জন্মগ্রহণ করি, তাহলে যেন আমার চেহারা আবার এরকম সুন্দর থাকে, আর টিচাররা যেন, পণ্ডিত মশাইরা যেন আবার একই রকম ভাবে আমাকে নিয়ে মজা করে। আমার এতে কোনো দুঃখ নাই। ঠিক আছে, এরপরে দেখো, আমার পিতা এককালে গরিব ছিল। অর্থাৎ অনুপমের বাবা একসময় গরিব ছিল। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার নিমেষ মাত্র পান না। অর্থাৎ সারা জীবন তিনি ওকালতি করেছেন, প্রচুর কাজ করেছেন, অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, কিন্তু যেই সময় তিনি ওই টাকা পয়সা ভোগ করবেন সেই সময় তিনি মারা গিয়েছিলেন। টাকা পয়সা তিনি খালি ইনকামই করেছেন, ভোগ আর করতে পারেনি। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। অর্থাৎ সারা জীবন যতকাল বেঁচে ছিলেন বিরতিহীন ভাবে শুধু কাজই করেছেন, অর্থের পিছনে ছুটেই গিয়েছেন। তিনি সেই অর্থ ভোগ করার সুযোগ পায়নি। যখন তিনি মারা গেলেন, ওটাই যেন তিনি প্রথম ছুটি পেলেন। অবকাশ মানে ছুটি। আমার তখন বয়স অল্প। যখন অনুপমের বাবা মারা গিয়েছিল তখন অনুপমের বয়স অল্প। মার হাতে আমি মানুষ, বাবা ছিল না, তাই মা তাকে মানুষ করেছিল। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও বলেন না, আমাকেও ভুলিতে দেয় না। অর্থাৎ যাদের টাকা পয়সা কম, একটু গরিব, তারা হঠাৎ বড় লোক হলে কিন্তু তাদের মধ্যে একটা দাম্ভিকতা কাজ করে। কখনোই ভুলতে চাই না যে আমার কাছে টাকা পয়সা আছে, এই জিনিসটা। তো অনুপমের মা যেহেতু গরিব ঘরের মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছিল, তার হাজবেন্ডের অনেক টাকা পয়সা ছিল, সে যে বড় লোক হয়েছে পরে, এটা তিনি কখনোই বলেন না, অনুপমকেও ভুলতে দেয় না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণার কোলে, অন্নপূর্ণা হচ্ছে হিন্দুদের একজন দেবী, তার কোলে গজানন, গজ আনন্দ যার। ঠিক আছে,
গজ আনন যার, গজ বলতে হচ্ছে হাতিকে বোঝায়, হাতির মতো আনন যার, আনন মানে মাথা, হাতির মতো মাথা যার তাকে বলা হয় গজানন, অর্থাৎ গণেশের ভাই। ঠিক আছে, গণেশের ভাই কার্তিকের মতন লাগে। আর কোলে কোলে মানুষ অর্থাৎ সে এতটাই আদরে ছিল, যার বাবার একটু টাকা পয়সা থাকে সে কিন্তু সবার চোখের মনে হয়। তো অনুপমের বাবার টাকার পয়সা ছিল, এই কারণে অনুপম সবার কোলে কোলে থাকতো। তো কোলে কোলে থাকতে থাকতে এমন হয়েছে যে অনুপম যেন আর বড়ই হয়ে উঠলো না, সে সবার কাছে সেই ছোট মানুষটাই থেকে গেল। ঠিক আছে, আমার আসল অভিভাবক আমার মামা। অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের মামা। তিনি আমার চেয়ে বড়, জোর বছর 6 বড়, খুব ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়। অনুপমের মামা অনুপমের থেকে 6 বছরের বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাকে সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে লইয়াছে। ফলগুর বালি বলতে এটা এমন একটা নদী যেটার উপরে একদম বালি প্রবাহিত। ঠিক আছে, বালি উপর থেকে দেখলে বোঝা যায় না যে এটা একটা নদী, কিন্তু ভেতরে সব পানি। ঠিক আছে, সমগ্র পানিটাকে ওই বালি নিজের বুকের মধ্যে ধারণ করে আছে, বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। ঠিক যেন অনুপমের মামা। অনুপমের মামা এমন একটা মানুষ ছিল যে অনুপমদের সংসারটাকে তিনিও নিজের বুকের মধ্যে ধারণ করে আছে। অনুপমদের সংসারে যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয়, অনুপমের মামা ব্যতীত ওই সংসারে প্রবেশ করতে পারতো না। ঠিক আছে, অনুপমের মামাই হচ্ছে তাদের সংসারের প্রধান এবং তার প্রধান অভিভাবক। তাহাকে না খুঁড়িয়ে এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নয়। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না, অর্থাৎ মামাই সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করে, অনুপমকে কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগে না। দেখো এইখানকার এক গণ্ডূষ রস পাওয়া যায় না, এই যে এই লাইনটা বলতে বোঝানো হয়েছে ফলগুর বালি, যেমন ফলগু নদী থেকে যদি পানি নিতে হয় তাহলে উপরের বালিটাকে আগে সরাতে হয়, তারপরে পানি পর্যন্ত পৌঁছানো যায়। ঠিক যেন অনুপমের মামা, অনুপমদের সংসারে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অনুপমের মামার কাছে আগে যেতে হয়, তারপর সংসার থেকে কিছু নেওয়া যায়। এই কারণে অনুপমের মামাকে সেই ফলগুর নদীর সাথে তুলনা করছে। ঠিক আছে, এগুলো কিন্তু সব অনুধাবনমূলক প্রশ্নে আসবে, লিখতে পারবে না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, অর্থাৎ অনুপম হচ্ছে যে সৎপাত্র ছিলেন। কেন? তামাকটুকু পর্যন্ত খায় না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, অর্থাৎ ঝামেলা নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অর্থাৎ দেখো, যারা ভালো মানুষ হয়ে থাকলে, সবকিছুতে চোখ নাক মুখ বুঝে থাকলে তার কিন্তু আর বাইরের কোনো ঝামেলা আসে না। ঠিক অনুপম এই কারণে ভালো লোক, কারণ সে কোনো কাজ করতে চায় না, সে বাইরের কোনো ঝামেলা নিতে চায় না, তাই সে নিতান্তই ভালো মানুষের মতো। সে তামাকটুকু পর্যন্ত স্পর্শ করে না। তাহলে এই যে ছেলে দেখতে গেলে এমনই তো চাই না, যে একটু মেয়ের কথা শুনে চলবে, যে কোনো নেশা ভান করবে না, চেহারা টেহারা সুন্দর হবে। এই কারণে কন্যার পিতা মাত্রই স্বীকার করবে যে অনুপম হচ্ছে একজন সৎপাত্র এবং তিনি মায়ের আদেশ মেনে চলতেন, বরং মায়ের আদেশ না মানার ক্ষমতা অনুপমের ছিল না। অন্তঃপুরে শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণে রাখিবেন। অন্তঃপুর বলতে হচ্ছে এই যে ঘরের মধ্যে মা মেয়ে বা মেয়ে ছেলেদের শাসন মেনে চলার মতো অনুপম, অর্থাৎ সে বইয়ের কথা শুনে চলবে, এরকম ধরনের ছেলে। তো কোনো মেয়ে যদি স্বয়ংবরা হন, স্বয়ংবরা বলতে যেই মেয়ে নিজেই নিজের স্বামী নির্বাচন করে। ঠিক আছে, যদি কোনো মেয়ে স্বয়ংবরা হয় যে নিজেই নিজের স্বামী নির্বাচন করবে, তাহলে অনুপমকে একদম চোখ বন্ধ করে নির্বাচন করতে পারে, কারণ অনুপম হচ্ছে সেই টাইপের। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, পৃথিবীতে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? মামা। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই চান তিনি। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। টাকার প্রতি আসক্তি তার কিভাবে জড়িত? অস্থিমজ্জায়। বড়লোক ঘরের যদি মেয়ে আসে, সে কি মাথা নিচু করে থাকবে? তার বাপের অনেক টাকা, সে কেন আরেকজনের কথা মেনে চলবে? কিন্তু তিনি চান যে এমন মেয়ে তার বাড়ি বউ হয়ে আসবে যে একটু গরিব ঘরের হবে, মাথা যাতে নিচু করে থাকে, তাদের কথা মেনে চলবে, তাদের কাজকর্ম করবে, ঠিক আছে, ছোট হয়ে থাকবে, এরকম তার পছন্দ। অথচ মামার কি টাকার প্রতি যে আসক্তি সেটা তার হাড়ে হাড়ে রয়েছে। তিনি এমন বেহাই চান যাহার টাকা নেই অথচ যে টাকা দিতে কসুর করিবে না। ঠিক আছে, তিনি এমন বেহাই চান যে তিনি গরিব হবে,
যার টাকা পয়সা থাকবে না, কিন্তু প্রয়োজন যদি হয় তাহলে তার কাছে টাকা চাইলে যেন তার টাকা দেওয়ার ক্ষমতা থাকে। ঠিক আছে, বুঝতে পারছো কতটা জটিল একটা কন্ডিশন, যে টাকা থাকবে না কিন্তু চাইলে আবার টাকা দিতে পারবে, এরকম বেয়াই তার পছন্দ। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। অর্থাৎ যাকে এমন বেয়াই পছন্দ যাকে কিনা ছোট করে কথা বলা যাবে, ঠিক আছে, মান অপমান করা যাবে যাতে কিনা সে প্রতিবাদ করতে না পারে। এখন যদি বড় ঘর হয় তাহলে তো প্রতিবাদ করবে, এই কারণে তার একটু ছোট ঘর পছন্দ। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলকাতা আসি আমার মন উতলা করিয়া দিল। ঠিক আছে, তাহলে অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতা আসলো, তাইলে দেখো অনুপমদের বাড়ি কোথায়? কলকাতায়। ঠিক আছে, অনুপমের বাসা কলকাতা। তো অনুপমের বন্ধু হরিশ যখন ছুটি পেল কানপুর থেকে তিনি কলকাতায় আসলেন, এসে কি করলো? অনুপমের মন উতলা করে দিল, বলিল ওহে মেয়ে যদি বলে একটি খাসা মেয়ে আছে, তাহলে এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে হরিশের। অর্থাৎ অনুপমকে বিয়ের কথা বলল। কিছুদিন পূর্বে এমএ পাস করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে, কারণ লেখাপড়া মাত্রই শেষ করেছে, সামনে আর লেখাপড়ার কোনো টেনশন নাই, পরীক্ষা নাই, অর্থাৎ লেখাপড়ার কোনো টেনশন নাই, উমেদারি নাই। উমেদারি বলতে হচ্ছে যে চাকরি খোঁজার যে ব্যাপারটা, ঠিক আছে, চাকরি সন্ধান করা বা চাকরি খোঁজার যে ব্যাপারটা, সেই টেনশন তার নাই, কারণ তার বাপের অনেক আছে। আবার তার নিজের কোনো চাকরিও নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, অর্থাৎ নিজের সম্পত্তি দেখার চিন্তাও তার নাই, কারণ মামা রয়েছে, মামা সবকিছুর খোঁজ খবর রাখে। তাহলে তার শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। শিক্ষাও নাই বলতে তার এখন লেখাপড়া করার কোনো ঝামেলা নাই, কারণ লেখাপড়া অলরেডি শেষ করেছে, তার কোনো ধরনের কোনো ঝামেলা নেই, সামনে শুধু ছুটি আর ছুটি। তাহলে এমন সময় যদি তাকে বিয়ের কথা বলা হয় তাহলে তো তার একটু ভালো লাগবেই। ঠিক আছে, ভিতরে আছে মা, দেখো অনুপমের থাকার মধ্যে ভিতরে রয়েছে মা এবং বাহিরে রয়েছে মামা, এই হচ্ছে তার জগৎ। অনুপমের জগৎ হচ্ছে মা এবং মামার মধ্যে সীমাবদ্ধ। এই অবকাশের মরুভূমির মধ্যে যেহেতু অনেক বেশি ছুটি, তাই বলছে যে ছুটির মরুভূমি। মরুভূমি কি? বিশাল এরিয়া, যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। তো অনুপমের ছুটিটাও এরকম বিশাল ছুটি, যতদূর চোখ যাচ্ছে শুধু ছুটি আর ছুটি। সেই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। ঠিক আছে, বিশ্বব্যাপী কি? মরীচিকা দেখতেছিল। মরীচিকাটা কি রূপ? নারী রূপ। মরীচিকার বিশেষত্ব এমন, দূর থেকে মনে হয় যে কিছু একটা রয়েছে, পানি রয়েছে। মরুভূমিতে যেটা দেখা যায় দূর থেকে মনে হয় পানি রয়েছে, কাছে গেলে দেখলে যে নাই, আরো দূরে সরে গেল। অর্থাৎ যেটাকে দেখা যায় কিন্তু ধরা ছোঁয়া যায় না, ছুতে গেলে আরো দূরে চলে যায়। তো অনুপম যেন ঠিক সেরকম নারী রূপের মরীচিকা দেখছিল, যে কোন একটা মেয়েকে সে কল্পনা করছিল তার বউ হিসাবে, যে তার কাছে যাবে, তাকে একটু স্পর্শ করতে যাবে, তখনই সে দূরে সরে যাচ্ছিল। ঠিক আছে, এরপরে দেখো বলছে আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এটা তুমি কি করবে? একদম ঠোঁটস্থ রাখবা। যেই মেয়েটাকে নিয়ে সে কল্পনা করছিল সেই মেয়েটার দৃষ্টি আকাশে ছিল, মেয়েটার নিঃশ্বাস পড়ছিল বাতাসে, এবং মেয়েটার কথাবার্তা ছিল তরু মর্মরে। ঠিক আছে, তরু মর্মর মানে যে শুকনো পাতাগুলো কি হয়, মর্মর করে না, সেটা বোঝাচ্ছে। মানে এটা একটু শৈল্পিক কথাবার্তা আর কি। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে, ওই যে ডট ডট দিয়ে চলে গেছে, মানে এই যে মেয়ে যদি বলে একটি খাসা মেয়ে আছে, এই কথাটা কে বলেছিল? হরিশ বলেছিল। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায়া বনিতে লাগিল। অর্থাৎ এটাও একটু কাব্যিক ভাষা, যে এই মেয়ের কথা শুনে, বিয়ের কথা শুনে তার মন একদম বসন্তকালে যেরকম চারিদিকটা খুব সুন্দর থাকে, সুন্দর সাজে সজ্জিত থাকে, অনুপমেরও সেম ছিল। তার বিয়ের কথা শুনে তার মন এতটাই ভালো হয়ে গিয়েছিল যে সেই সিচুয়েশনটাকে রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে বর্ণনা করছে। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আর আমার মন ছিল তৃষ্ণার্ত। কিসের তৃষ্ণার্ত? বিয়ে করার জন্য তার মনে প্রচুর পিপাসা ছিল। সেই সময় এসে হরিশ এসে বলল বিয়ের কথা, তো তার মন তো আরো বেশি নেচে উঠলো। ঠিক আছে, আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পাড়িয়ে দেখো, কারণ অনুপমের নিজের ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই, মামাকে বলতে হবে। আবার সে নিজে যে মামাকে বলবে সেই যোগ্যতা, সেই সাহসটুকু তার ছিল না। এই কারণে বলল যে হরিশ তুমি তো অনেক ভালো কথা বলতে পারো, কনভিন্স করতে পারো মানুষকে, তুমিই মামার কাছে কথাটা বলে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয় ছিল।
ঠিক আছে, অর্থাৎ সে আসর জমিয়ে ফেলতো একদম গল্প করে। তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। হরিশকে পেলে মামাও ছাড়তে চায় না, কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর, অর্থাৎ মামার কাছে মেয়ের খবর অত ইম্পর্টেন্ট না, মেয়ের বাপের কি কি আছে সেটা বলো। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এটা বলতে লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে বোঝাচ্ছে যে টাকা পয়সা ছিল। লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী হিন্দুদের মতে। তো লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল বলতে এই মেয়ের বাপের একসময় প্রচুর টাকা পয়সা ছিল, ঠিক আছে। এখন তাহা শূন্য বলিলে হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি রয়েছে। অর্থাৎ সেই মঙ্গল ঘট অর্থাৎ টাকা পয়সা এখন প্রচুর নেই, শেষ হতে চলেছে, তবে এখনো কিছু আছে, এখনো শেষ হয়নি। অর্থাৎ যদি অনুপমরা কোনো প্রয়োজনে টাকা পয়সা চায় তাহলে সে দেওয়ার সামর্থ্য এখনো তার রয়েছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজদায় বলিয়া ইনি পশ্চিমে গিয়ে বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর কেউ নেই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ ওই যে তার একটাই মাত্র মেয়ে, তার আর কোনো ছেলে মেয়েও নাই, অর্থাৎ টাকা পয়সা তার পিছনে খরচ করতে কোনো অসুবিধা নাই। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। তাহলে অনুপমের জন্য যে মেয়ে দেখা হয়েছিল সেই মেয়ের বয়স কত? 15। এই শুনিয়ে মামার মন ভার হইলে বলতে একটু খারাপ হলো। সেই সময় তো হচ্ছে কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, তো সেইখানে 15 বছর বয়স হয়ে গিয়েছে একটা মেয়ের, এটা অনেক বেশি বয়স, তাই তাদের মন একটু খারাপ হয়ে গেল। বংশ তো কোনো দোষ নাই, ঠিক আছে। জিজ্ঞেস করছে মামা হরিশের কাছে, তাদের বংশে কি কোনো দোষ আছে, কোনো অভিশাপ টভিশাপ আছে যে মেয়ের এখনো বিয়ে হয়নি? না, দোষ নেই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পণ, কাজে বাপ কেবলই সবুর করিতেছে, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। অর্থাৎ এই যে মেয়ে অনুপমের জন্য যে মেয়ের সম্বন্ধ হয়েছিল সেই মেয়ে অনেক বেশি যোগ্য ছিল, তো তার বাবাও মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজতে খুঁজতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। মেয়ের জন্য উপযুক্ত পাত্র যেমন পাচ্ছিল না, তাতে সময় গড়াচ্ছে, এর ফলে মেয়ের বয়স তার বসে থাকেনি, মেয়ের বয়সও বেড়ে গিয়েছে, ঠিক আছে। উপযুক্ত পাত্রের জন্যই বিয়ে দিতে দেরি হয়েছে। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল। অর্থাৎ এমন ভাবে মামাকে সব কথা দিয়ে কনফারেন্স করলো যে মামা একদম রাজি হয়ে গেল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। অর্থাৎ বিয়ের প্রথমে যেই কথাবার্তা চালাচালি বা এগুলো খুব নির্বিঘ্নে হলো, কোনো বাধা বিপত্তি আসে না এগুলোতে। কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাই মামার আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়ে জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতা একেবারে নিষেধ করে দিতেন। মনু বলতে হচ্ছে যিনি সংবিধান প্রণয়ন করে, অর্থাৎ মামা কখনো দূরে কোথাও যায় না, ঠিক আছে। একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়েছিল কলকাতা থেকে। তো বলছে মামা যদি মনু হতো অর্থাৎ সংবিধান প্রণেতা হতো তাহলে তিনি কি করতেন? হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংবিধানে নিষেধ করে দিতেন, যে ওর বাইরে আর যাওয়া যাবে না, ঠিক আছে। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়ে আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। অর্থাৎ অনুপমের ইচ্ছা ছিল যে মেয়েটা নিজের চোখে দেখবে, কিন্তু সাহস করে সে কথা বলে উঠতে পারলো না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হলো সে আমার বিনু দাদা, ঠিক আছে। আমার পিস্তত ভাই বলতে ফুফাতো ভাই, অর্থাৎ অনুপমের ফুফাতো ভাই যার নাম ছিল বিনু, ওই বিনু দাদাকে পাঠানো হলো যে কন্যাকে আশীর্বাদ করার জন্য। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। অর্থাৎ বিনু দাদার ভাষা অনেক চমৎকার করে তিনি একটা মানুষকে বিচার করতে পারতেন, খুব সুন্দর রুচি ছিল তার, এই কারণে অনুপম বিনু দাদার উপরে খুব ভরসা করতেন। আর সেই মামা যখন এসে বললো যে চমৎকার খাঁটি সোনা একদম, তখন তো অনুপমের আরো বেশি ভালো লাগলো, তাহলে না জানি সেই মেয়েটা কত সুন্দর। বলে রাখি প্রথমেই মেয়েটার নাম ছিল হচ্ছে কল্যাণী, ঠিক আছে। অনুপমের জন্য যেই মেয়ের সম্বন্ধ হয়েছিল সেই মেয়েটার নাম হলো কল্যাণী। বিনু দাদার ভাষা অত্যন্ত আর্ট, অর্থাৎ বিনু দাদা খুব সুন্দরভাবে কথা বলতেন, কম কথায় বর্ণনা করতেন। যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা, ঠিক আছে। তো সেটাই বলছে যে আমার বিয়ের সাথে কারোর কোনো কি দ্বিমত নাই, কোনো সংঘর্ষ নাই।
যে সবটাই সুন্দরভাবে হয়ে যাচ্ছে, যে প্রথমে বিয়ের ভূমিকা অংশটা এত মানে নির্দ্বিধায় হয়ে গেল, আবার বিনু দাদা যে মানুষ কিনা সহজে কাউকে ভালো বলে না, যে খুব কম কথা বলে, সেই মানুষ এসে বলছে যে খাঁটি সোনা, তাহলে না জানি সেই মেয়ে কত সুন্দর। আচ্ছা, এরপরে দেখো, বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলকাতা আসিতে হইল, কারণ মামা কখনোই কলকাতা থেকে দূরে যাবে না, কাজেই মেয়ে পক্ষকেই কলকাতায় আসতে হলো। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। অর্থাৎ বিয়ের মাত্র 3 দিন আগে কন্যার বাবা, যার নাম ছিল, অর্থাৎ কল্যাণীর বাবার নাম ছিল শম্ভুনাথ, ঠিক আছে, শম্ভুনাথ বাবু হচ্ছে হরিশকে প্রচন্ড বিশ্বাস করত, যেই কারণে বিয়ে শাদী সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে বিয়ের মাত্র 3 দিন আগে শম্ভুনাথ বাবু এসেছিলেন নিজ চোখে হরিশকে দেখে অনুপমকে দেখে আশীর্বাদ করার জন্য। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, ঠিক আছে, 40-এর কিছু এপারে বা ওপারে। এখন দেখো এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে শম্ভুনাথ বাবুর বা শম্ভুনাথ সেন, ঠিক আছে, তার নাম ছিল, শম্ভুনাথের সম্পূর্ণ নাম ছিল শম্ভুনাথ সেন। তো শম্ভুনাথ সেনের বয়স কত? যদি থাকে 40 অ্যাকুরেট, তাহলে তুমি ওইটাই অ্যান্সার করবা। আর যদি থাকে 40 অপশনে থাকে, আবার যদি থাকে 40-এর কিছু এপারে বা ওপারে, তাহলে অবশ্যই 40-এর কিছু এপারে বা ওপারে অ্যান্সার দিবা, কারণ ডিরেক্টলি এটা দেওয়া রয়েছে। আর এই অপশন না থেকে যদি থাকে বয়স 40, তাহলে 40 দিবা। চুল কাঁচা, তার উপরে চোখ পরিবার, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা। অর্থাৎ শম্ভুনাথ বাবুর চেহারা ছিল বেশ সুন্দর। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়ে বলেন। অর্থাৎ শম্ভুনাথ বাবু খুব বেশি কথা বলে না, ঠিক আছে, খুব বেশি কথা বলে না, তবে অনুভবের মনে হয়েছে যে বোধহয় আমাকে পছন্দ করেছিল। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরে কারোর চেয়ে কম নাই, সেইটাই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। অর্থাৎ শম্ভুনাথ বাবু কম কথা বলে, তিনি কোনো কথা বলছিলেন না, কিন্তু মামা তার একটু আত্মসম্মান বোধ কম ছিল বলতে ছিলই না। তিনি একটা মানুষ যখন দেখছে কোনো কথা বলছে না, তাহলে তার সাথে তো আমি কত বড় লোক, আমি কত মহান, এই জিনিস বারবার বলার কিছু নাই, কিন্তু মামা এই কাজ করেছিলেন। শম্ভুনাথ বাবু একথা একেবারে যোগই দিলেন না, কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। অর্থাৎ মামা একাই বকে গেলেন, শম্ভুনাথ বাবু কোনো কথা বলল না। আমি হইলে দমিয়া যাইতাম, দমে যাওয়াটাই স্বাভাবিক, যে কেউ কোনো কথা বলছে না, আমি একাই আর কতক্ষণ বলবো, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখে ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই, বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের, ঠিক আছে, বেহাই সম্প্রদায়ের কি থাকা যাবে না, তেজ থাকা যাবে না। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। দেখো, একটা মেহমান আসলে বা একটা মানুষ আসলে কি করি আমরা, সে যখন চলে যায় তাকে একটু গাড়ি পর্যন্ত এগিয়ে দিই, তাকে নিচ পর্যন্ত, দরজা পর্যন্ত এগিয়ে দিই, কিন্তু মামা কি করলেন, এতটাই ছোট মন মানসিকতার একটা ব্যক্তি ছিলেন যে তিনি উপর থেকে খুব দাম্ভিকতার সাথে তাকে বিদায় দিয়ে দিলেন, ঠিক আছে। এটাও কিন্তু শম্ভুনাথ বাবু কিছু মনে করেন নাই। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল। অর্থাৎ তখন কি হতো, যে বিয়ে শাদী হলে হিন্দু সম্প্রদায় আগে থেকে দেনা পাওনার যে ব্যাপারটা, যে কত ভরি সোনা দিবা, কত টাকা দিবা, এগুলো সব ঠিকঠাক করা থাকতো। তো সেটাই হলো, দেখো, আগে থেকে পণ সম্পর্কে ঠিকঠাক হয়ে গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকে। অর্থাৎ মামা নিজেকে অনেক বেশি চালাক মনে করতেন। কথাবার্তার কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিল, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়েছিল। অর্থাৎ মামা কোনোভাবে নিজে ঠকবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, যে যদি ঠকিয়ে দেয় তো তিনি
সোনা কত ভরি দিবে এই পর্যন্তই না, কত ক্যারেটের সোনা দিবে, কত কি সব একদম পাকাপাকি ভাবে একদম কথাবার্তা তিনি বলে নিয়েছিলেন। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল, মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশে ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। অর্থাৎ এই দেনা পাওনা ব্যাপারটা হচ্ছে যে বিয়ের একটা অংশ, এটা অনুপম জানতো। আর এই দেনা পাওনার ব্যাপারে তার না থাকলেও চলবে, তার কারণ এই দায়িত্বটা এমন একজনের উপরে যে মামার উপরে দিয়েছে, যে মামা কোনোভাবেই টাকা পয়সার দিক থেকে কখনো ঠকে না। বস্তুত আশ্চর্য পাকালোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসার প্রধান গর্বের সামগ্রী। অর্থাৎ টাকা পয়সার ব্যাপারে মামা কখনোই ঠকে আসে না। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকলেও এবং অন্য পক্ষের অভাব কঠিনতর হইলেও জিতিব। অর্থাৎ আমার অভাব নাই, বাট আমি টাকা পাবো, তার পক্ষে দেওয়া খুব অসম্ভব হয়ে যাচ্ছে, তারপরেও মামা কি করতেন, তার কাছ থেকে টাকা নিয়েই ছাড়তেন। টাকা বিষয়ে তিনি কখনো কাউকে ছাড় দেন না। আমাদের সংসারের এই যে ইহাতে যে বাঁচুক আর যে মরুক, ঠিক আছে, বাঁচলো কি মরলো দেখা দেখি নাই, টাকা পয়সা সে পাইলে তার কাছ থেকে তা নিয়ে ছাড়ে। গায়ে হলুদ অসম্ভব রকমের ধুম করিয়া গেল, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। অর্থাৎ এত বেশি লোক পাঠালো যে মানে সেটা গুনতে গেলে একদম পুরো আদমশুমারি করতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করে মামার সঙ্গে মা একযোগ বিস্তার হাসিলেন। অর্থাৎ এত বেশি লোক পাঠিয়েছিলেন, তারা জানতেন এই লোক যদি বিদায় করতে হয় কোন পক্ষ থেকে তাহলে তাদেরকে অনেক কষ্ট করতে হবে। এই ভেবেই তারা আবার হাসাহাসি করতে থাকলেন যে তাদেরকে এইবার একটু বিপদে ফেলা যাবে। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তে দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবোধ দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। অর্থাৎ এত বেশি বাজনা বাজতেছিল, সবকিছু মিলায় কোনো সুর তো হচ্ছিলই না, বরং যেটা হচ্ছিল সেটা ছিল বর্বরতা, অর্থাৎ কানের অত্যাচার, কিন্তু খুব ধুমধামের সাথে গেল, সেই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। আংটিতে, হাড়েতে, জড়ি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। অর্থাৎ অনুপম এত বেশি গয়নাগাটি পড়েছিল, মনে হচ্ছিল যেন এটা একটা গহনার দোকান। তাহাদের ভাবি জামের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। অর্থাৎ তাকে দেখলেই বোঝা যায় যে সে অনেক মূল্যবান, তাদের টাকা পয়সা আছে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। কেন? দেখো, একে তো উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকুলন হয় শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের, ঠিক আছে। অনুপমরা যে বিয়ের আয়োজন করেছিল সেটা খুব একটা বেশি উপযুক্ত ছিল না, জায়গাটা একটু কম ছিল, এই কারণে মামার একটু মন খারাপ হয়ে গেল। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, অর্থাৎ তিনি যে খুব হাত জোর করে এসে তাদেরকে অনুনয় বিনয় করবে এই জিনিসটাও শম্ভুনাথ বাবুর মতো ছিল না, সেটা তো আগেই বলা হয়েছে। তিনি ছিলেন খুব নির্জীব, অহেতুক কথাবার্তা তিনি বলেন না। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্য এবং গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতে এটা এসপারস্পার হয়ে যেত। অর্থাৎ শম্ভুনাথ বাবু চুপচাপ ছিলেন, বাট তার একটা উকিল বন্ধু, যেটার বৈশিষ্ট্য এই যে দেখো দেওয়া রয়েছে, যার বৈশিষ্ট্য সেই উকিল বন্ধু আবার একদম কনসার্ট পার্টির মানে বাজনা বাজনদার থেকে শুরু করে বরকর্তাদের প্রত্যেকটা মানুষকে হাত জোর করে খুব সুন্দরভাবে অভিবাদন জানিয়েছিলেন, যার কারণে মামা একটু চুপচাপ ছিল, আর নয়তো প্রথমেই হয়তোবা বিয়েটা ভেঙে যেত, এরকম একটা ব্যাপার এখানে বোঝানো হয়েছে। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এই দিকে আসিতে হচ্ছে। আচ্ছা, শম্ভুনাথ বাবু তাহলে অনুপমকে ডেকেছিল, কেন ডেকেছিল সেটা আমরা দেখো জানবো।
ব্যাপারখানা এই সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতে কারো কাছে ঠকবে না। ঠিক আছে, তাহলে মামার লক্ষ্য ছিল কি? কোনো মতে কারো কাছে ঠকবে না। তার ভয় তার বেহাই তাকে গহনে ফাঁকি দিতে পারে। বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকের আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়াত হওয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপরে ভর করিলে চলিবে না। সেই জন্য বাড়ির শেকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়েছিলেন। শেকরা বলতে স্বর্ণকার। ঠিক আছে, পাশের ঘরে গিয়ে দেখিলেন মামা এক তক্তপোষে এবং শেকরা তাহার দাড়িপাল্লা, কোষ্ঠীপথা প্রভৃতি লইয়া মেঝে বসিয়া আছে। আচ্ছা, এই ব্যাপারটা দেখো, মামা যখন বিয়ে বাড়িতে গিয়ে দেখলো যে আয়োজন খুব মধ্যম রকমের, তখন মামার মনে একটা সন্দেহ জাগলো। আর এমনিতেও মামা কখনো টাকা পয়সা দেওয়া থাওয়ার দিক থেকে ঠকে না। তো তিনি ভাবলো যে যদি কথা ঠিক হয়েছে ঠিক আছে, রাজি হয়েছে ঠিক আছে, যা চাইছি তাতে, কিন্তু যদি কম দেয়, এবার বিয়ে যদি একবার হয়ে যায়, কম দিলেও তার বলার কোনো কিছু নাই, তাইলে বিয়ে হওয়ার আগেই মামা সব বিচার করে নিবে। এতগুলো গহনা দিতে রাজি হয়েছে, আবার আয়োজন এরকম, তাতে মনে হয়নি মামার কাছে যে সে সবকিছু ঠিকঠাক দিবে। এখন মামা তো স্বর্ণকার না, খাঁটি সোনা না দিয়ে অন্য সোনা দিলে সে তো বুঝবে না। তাই কি করলো, বরযাত্রীর সাথে সাথে মামা এতটাই ছোট লোক ছিল, ছোট লোকই বলতে হয়, যে ছোট মন মানসিকতার ছিল, যে সে বাড়ি থেকে স্বর্ণকারকে শুদ্ধ বরযাত্রী নিয়ে গেছে, যে বিয়ের আগে স্বর্ণকারকে দিয়ে গহনা সব পরখ করে দেখবে, পরীক্ষা করে দেখবে, যাতে তাকে কেউ না ঠকায়। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? ঠিক আছে, মামা যে এই যে গয়না সব কনের গা থেকে, অর্থাৎ বইয়ের গা থেকে খুলে পরীক্ষা করবে, এতে তোমার কি কোনো আপত্তি আছে? তোমার কি কিছু বলার আছে? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। ঠিক আছে, অনুপম কোনো কথা বললো না, চুপ করে থাকলো। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিলেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার, অর্থাৎ মামা যা বলছে তাই হবে, এইসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। অনুপমের শুধু চেহারাটাই সুন্দর ছিল, তার কোনো ব্যক্তিত্ব ছিল না, তার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল না, তার কোনো ন্যায় অন্যায় বোধ ছিল না, অন্যায় বুঝতে পারছে জানলেও প্রতিবাদ করার মতন সাহস তার ছিল না। ঠিক আছে, একদম ব্যক্তিত্বহীন একটা মানুষ ছিল হচ্ছে অনুপম। আচ্ছা তবে বসো। দেখো শম্ভুনাথ বাবু বলছে, আচ্ছা ঠিক আছে বসো, মেয়ের গা হইতে অর্থাৎ শরীর হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সভায় গিয়ে বসুক। ঠিক আছে, মামা বলছে যে অনুপম এখানে বসে কি করবো, সভায় গিয়ে বসুক, এখানে আমরা কাজটা সারি। শম্ভুনাথ বাবু তখন বললেন যে না, সভায় নাই, এখানেই বসতে হবে। ঠিক আছে, শম্ভুনাথ বাবু আবার অন্যদিকে কথা কম বলতো ঠিকই, বাট তিনি ছিলেন প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। ঠিক আছে, কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপরে মেলিয়া ধরিলেন। তক্তপোষ বলতে টুল। ঠিক আছে, বসার যে নিচু জায়গা, টুলের উপরে বিছিয়ে দিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, অর্থাৎ ওই যে কল্যাণীর যে কোণে বা বউ কল্যাণীর দাদা দাদির আমলের গহনা, যে তার পূর্বপুরুষের আমলের গহনা। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নাই, যেমন মোটা তেমনই ভারী। ঠিক আছে, আগেকার দিনের সব গহনা একদম খাঁটি। শেকরা গহনা হাতে তুলিয়াই লইয়া বলিল, এ আর দেখিব কি, হাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহার হয় না, অর্থাৎ এত খাঁটি সোনা এখনকার দিনে আর কেউ নেয় না। এই বলিয়া সে মকরমুখ বলতে কুমিরের মুখের আকৃতি এক ধরনের বালা, সেই বালা নিয়ে একখানা বালা একটু চাপ দিয়ে দেখাইলেন, তাহা বাকিয়ে যায়। অর্থাৎ সোনা যদি খাঁটি হয় তাহলে একটু চাপ দিলে সেটা বেঁকে যায়, অর্থাৎ খাঁটি সোনা অনেক বেশি নরম হয়। ঠিক আছে, তো তিনি সেটা পরীক্ষা করে দেখালেন যে এগুলো সব একদম খাঁটি সোনা। মামা তখনই নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়ে লইলেন। অর্থাৎ দেখো, মামা এমনই একজন ব্যক্তি যে ঠিক আছে, খাঁটি সোনা দেখিয়ে যদি বিয়ে দেওয়ার পরে যদি খুলে নেয়, তাই সে কি করলো, যে একদম তার যে ডায়েরি ছিল সেটাতে তিনি লিখে নিলেন যে কি কি গহনা দেওয়া হলো।
পাছে যাহা দেখানো হইল তাহার কোনটা কম পড়ে, হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলির সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি। অর্থাৎ যা কথাবার্তা হয়েছিল তার থেকে অনেক বেশি পরিমাণে গহনাই কল্যাণীকে দেওয়া হয়েছিল। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ার রিং ছিল, অর্থাৎ কানের দুল ছিল। শম্ভুনাথ সেইটা শেখরার হাতে দিয়ে বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। ঠিক আছে, একজোড়া কানের দুল স্বর্ণকারের কাছে দিয়ে শম্ভুনাথ বাবু বললো যে এইগুলো তো পরীক্ষা করলে, এইটা একটু পরীক্ষা করে দেখো তো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ ইয়াররিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। কেন বলতো? কারণ এই কানের দুলটা দিয়ে ওই যে বিনু দাদাকে দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করার জন্য পাঠিয়েছিল মামা। ঠিক আছে, তো মামার তো তখন একদম মুখে পুরো একদম কি বলে এটাকে, মুখের উপরে অপমান হয়ে গেল, যে একদম প্রমাণ হয়ে গেল। সে অন্যেরটা বিচার করতে গিয়ে দেখলো যে সে বেশি দিছে, তার নিজেরই খুঁত ছিল। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়াররিং দিয়ে কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। সাহিত্য পাঠ মামার মুখ লাল হয়ে গেল, অর্থাৎ লজ্জায় মামার মুখ লাল হয়ে গেল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সভায় গিয়ে বসো গে। ঠিক আছে, যে মামা তাকে হচ্ছে ঠকাতে পারে, কন্যার পিতা তাকে ঠকাতে পারে, এই আনন্দ এই জিনিসটাকে পরখ করার জন্য যে কিনা আনন্দ পাচ্ছিল, মুহূর্তে তার সে আনন্দ চলে গেল। ঠিক আছে, অপমানিত হয়ে গেল। তখন সে মুখ ভার করে বলল যে অনুপম তুমি সভায় গিয়ে বসো। এই কথা শুনে শম্ভুনাথ বলল যে না, এখন সভায় বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা? লগ্ন বলতে হচ্ছে হিন্দুদের বিয়ের একটা সময় থাকে, সেই সময়কে লগ্ন বলে। শম্ভুনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। তো ওই যে সভায় গিয়ে বসার কথা বললো, তো তখন শম্ভুনাথ বলল যে সভায় পরে বসবে, চলেন আগে আপনারা খাওয়া দাওয়া করে নেন। লোকটি নিহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল, বরযাত্রীদেরও আহার হইয়া গেল, অর্থাৎ বরযাত্রীদের সকলকে খাওয়াইয়ে দিল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে সকলের তৃপ্তি হইল। আয়োজন খুব বেশি ধুমধাম ছিল না, বাট খাবার দাবার রান্না প্রচন্ড সুন্দর ছিল এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সকলে অনেক খুশি হলো। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা? বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? হিন্দুদের মতে বিয়ের আগে বর বউ খেতে পারে না। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশ তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? অর্থাৎ বললে, এই যে তোমাকে খেতে বলছি, তোমার খেতে বসতে কোনো দোষের কিছু আছে? মূর্তিমতি মাতৃআজ্ঞা স্বরূপ মামার উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। অর্থাৎ মামা যেখানে না বলেছে সেখানে আমি আবার হ্যাঁ বলি কি করে? তো সে খাবার গ্রহণের জন্য বসলো না। ঠিক আছে, তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে ঠিক আছে, এখন তবে হচ্ছে যে এই কথাটুকু তিনি বললেন এবং খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে মামাকে তিনি বলেন যে আমরা হয়তো ধনী না, আপনাদের উপযুক্ত আয়োজন করতে পারিনি, যতটুকু সামর্থ্য ততটুকু করেছি। এখন তবে মামা তখন বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই। অর্থাৎ দেখো, তাদেরকে চলে যেতে বলছে, যে গাড়ি ডেকে দিয়ে আপনারা গাড়িতে করে চলে যান। মামা আশ্চর্য হয়ে বলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে আর স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করে মেলিয়ে অবাক হইয়া রহিলেন, যে যেখানে হিন্দু ধর্মে আগেকার দিনে মেয়ের বাবা মা বিশেষ করে এত নত হয়ে থাকতো, লগ্ন যদি চলে যায়, সেই লগ্নে বিয়ে না হলে তার আর জীবনে বিয়ে হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ের বাবা বলছে বর পক্ষকে চলে যেতে, তার মেয়ে বিয়ে দিবে না, এটা বিশাল বড় একটা ব্যাপার। কিন্তু শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিবে, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অর্থাৎ আমার মেয়ের গহনা আমি চুরি করবো, এই কথা যদি আপনার মনে হয়ে থাকতে পারে, তাহলে আপনাদের বাড়িতে আমি আমার মেয়ে বিয়ে দিব না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই না। অর্থাৎ শম্ভুনাথ বাবু যা বলার তার মামাকেই বললেন, অনুপমকে একটা কথাও বললো না, কারণ শম্ভুনাথ বাবু বুঝে গিয়েছে যে অনুপমের আসলে কোনো ব্যক্তিত্ব নাই।
ঠিক আছে, এত কিছু হওয়ার পর তখনও কিন্তু অনুপম কোনো প্রতিবাদ করতে পারেনি, এতটাই ব্যক্তিত্বহীন ছিল। তারপরে যা হইলো সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়ে চুরিয়ে জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। অর্থাৎ বিয়ে বাড়ি সমগ্রই ভাঙচুর করে একদম বরযাত্রীরা চলে আসলো। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রোশন চৌকে কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অভ্রের ঝাড়গুলো আকাশে তারার উপরে আপনাদের কর্তব্যের বরাদ দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করিয়া সন্ধান পাওয়া গেল না। অর্থাৎ যাওয়ার সময় যেরকম বাজি ফুটছিল, বাতি জ্বলছিল, চারিদিকে আলোয় আলোকিত, ফিরে যাওয়ার সময় আর সেই আলোকিত ভাব ছিল না। ঠিক আছে, তখন তাদের জীবনে কি একরকম আধার নেমে এসেছিল। বাড়ির সকলে তো রাগিয়ে আগুন, কন্যার পিতার এত গুমর, অর্থাৎ কন্যার বাবার এত জেদ। কলিজে চারপ হইয়া আসিয়া সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি। সবাই বললো যে দেখে নেব মেয়ের বিয়ে কি করে দেয়, কিন্তু মেয়ের বিয়ে ভেঙে যাবার ভয় তো মেয়ের বাবার মনে নাই। বস্তু বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছেন। যেখানে কিনা মেয়েকে ফিরাইয়া দেওয়া হয়, মানে সেই যুগে ছেলেরা একদম পুরুষ শাসিত সমাজে একটা পুরুষকে কি করেছে, কন্যার বাবা বিয়ে ভেঙে দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে। কতটা অপমান একটা ছেলের জন্য। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ দেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। অর্থাৎ দেখো, শম্ভুনাথ বাবু তো প্রচন্ড চালাক চতুর একটা মানুষ ছিল, তিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ ছিল। তিনি জানতো যে আমি কন্যার বিয়ে দিব না, কিন্তু তারা এসেছে, তাদের জন্য আয়োজন, সেটা কিন্তু ঠিকই সে কৌশল করে খাওয়াই দিছে। এখন এইটা নিয়ে আবার বর পক্ষের খুব আফসোস হচ্ছিল যে যদি ওই সব রান্না বান্না সব ফেলে দিয়ে সব ভাঙচুর করতে পারতাম তাইলে ভালো হতো, চালাকি করে আমাদেরকে খাওয়াই দিছে। ঠিক আছে, বিবাহের চুক্তিভঙ্গ মানহানির দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে, যে ছেলের বিয়ে ভেঙে দিয়ে ছেলেকে বাড়ি পাঠাই দিছে। এই নিয়ে যদি তুমি এখন মামলা করতে চাও তাহলে ব্যাপারটা আরো বেশি লজ্জার হবে। উপরন্তু কি এই ছেলেকেই তুমি বিয়ে দিতে পারবা না, মেয়ের বিয়ে দেওয়া তো দূরের থাক। বলা বাহুল্য আমিও খুব রাগিয়েছিলাম, অর্থাৎ অনুপমও খুব রাগ করেছিল। কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোফে রেখে তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। অর্থাৎ তারা মনে মনে চিন্তা করতে লাগলো যে কি এমন করা যায় তাইলে শম্ভুনাথ বাবু তাদের পায়ের কাছে এসে পড়বে, বলবে যে তোমরা দয়া করে আমার মেয়েকে বিয়ে করো, বা এমন কিছু একটা হবে, সেই চিন্তা ভাবনা করতে থাকলো। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারে কালো নয়। অর্থাৎ কালো রংটাকে বোঝায় যে খারাপ, অর্থাৎ রাগ। রাগ হচ্ছিল ঠিক আছে, কিন্তু তার মনের মধ্যে একটা আফসোসও কাজ করছিল যে মেয়েটা না জানি কত সুন্দর ছিল, বিনোদাদের মতো মানুষ এসে এত সুন্দর বললো মেয়েটাকে, সেই মেয়েটাকে আর তার দেখা হয়ে উঠলো না, সেই মেয়েটার সাথে তার আর বিয়ে হলো না, এই আফসোসটাও তার মনের মধ্যে কাজ করছিল। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছটিয়া গিয়াছিল। ঠিক আছে, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল। অর্থাৎ আর একটা দেয়াল টপকাইলেই কিন্তু সে মেয়েটাকে দেখতে পারতো, বিয়েটা হয়ে গেলেই মেয়েটাকে দেখতে পারতো, কিন্তু সেই বিয়ে আর হয় নাই, যার কারণে মেয়েটা সেই দেয়ালের ওপারেই থেকে গেল, দেখার হয়ে উঠলো না। কপালে তার চন্দনাকা, দেখো সে কল্পনা করছে মেয়েটা নিশ্চয়ই এইভাবে সেজেছিল, তার কপালে হয়তো চন্দনাকা ছিল, গায়ে তার লাল রঙের শাড়ি ছিল, মুখে তার লজ্জার রক্তিমা ছিল, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হয়ে উঠিল। অর্থাৎ মেয়েটার এত সুন্দর বর্ণনা দিল যে মেয়েটা নিশ্চয়ই আমার জন্য এরকম ভাবে সেজেছিল, কিন্তু তারপরেও সামান্য আর একটা মাত্র পদক্ষেপ যদি আমি পার করতে পারতাম তাহলে এই মেয়েটাকে আমার করে পেতাম, মেয়েটাকে আমি দেখতে পারতাম। কিন্তু ওই একটা মাত্র পদক্ষেপের জন্য ওই মেয়েটা অপরিচিতাই থেকে গেল, তার সাথে আর তার দেখা হয়ে উঠলো না। সেই দূরত্ব
একটা দেয়াল টপকানোর যে দূরত্ব, সেই দূরত্বটা মুহূর্তের মধ্যে অসীম হয়ে গেল, অর্থাৎ আর কখনোই তার সাথে তার আর দেখা হবে না। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদের বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সে বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। অর্থাৎ অনুপমের তো ইচ্ছা ছিল যে কল্যাণীকে সে নিজের চোখে একবার দেখবে বিয়ের আগে, কিন্তু সে তা দেখতে পারে নাই, যেই কারণে বিনু দাদা দেখে এসেছিল কল্যাণীকে। তাই প্রতি সন্ধ্যায় বিনু দাদার বাড়ি গিয়ে অনুপম বসে থাকতো আর তার কাছে কল্যাণীর রূপের বর্ণনা শুনতো। ঠিক আছে, এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। পণ মানে কি? প্রতিজ্ঞা করেছে নিজের কাছে নিজে যে সে মেয়ে আর বিয়ে করবে না। শুনিয়ে আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা, জিজ্ঞাসা করেন মা তোর কি হইয়াছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে কই কিছু হয়নি তো বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো আমার মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না, তখন অভিমান ভাষায় দেয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। এইখানে দেখো বোঝানো হয়েছে যে অনুপম যখন শুনলো যে সেই মেয়েরা বিয়ে করবে না বলে পণ করেছে, প্রতিজ্ঞা করেছে, তখন সে মনে মনে বেশ খুশি হলো। সে তখন মনে মনে কল্পনা করলো, ইস মেয়েটা বোধহয় ঠিক মতো খায় না, মেয়েটা বোধহয় শুধু কান্নাকাটি করে, সন্ধে হয়ে যায় তাও চুল বাঁধে না, সে হয়তো আমার জন্যই শুধু কান্নাকাটি করে। তার বাবা তাকে জিজ্ঞেস করলেও হয়তো সে কিছু বলে না। তার বাবা হয়তো চিন্তা করে আমার মেয়ে দিন দিন এমন শুকিয়ে যাচ্ছে কেন, কি হয়েছে, যদি জিজ্ঞেস করে তাহলেও হয়তো কল্যাণী কিছুই তার বাবাকে বলে না। তখন শম্ভুনাথ বাবু মনের মধ্যে খারাপ লাগা কাজ করবে এবং তাদের কাছে এসে আবার হাত জোর করে বলবে যে বিয়েটা আরেকবার আয়োজন করো, বিয়ের আয়োজন আরেকবার করো। ঠিক আছে, সমস্তটাই কিন্তু অনুপমের কল্পনা, এগুলো কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না বাস্তবে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল হয়ে সভা ছাড়িয়া চলিয়া এসো। দেখো এরপরে সবটাই কিন্তু অনুপমের কল্পনা চলছে। তার মধ্যে আবার অনুপম এও কল্পনা করছে যে তখন সে রাজি হয়ে যাবে বিয়েতে রাজি হয়ে দল বল মানে দেশ বিদেশের লোকজন দাওয়াত দিয়ে সে বর সেজে যাবে, গিয়ে সবটা একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সে সভা ছেড়ে উঠে আসবে, অর্থাৎ সে প্রতিশোধ নেবে। ঠিক আছে, কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল যেমন করি আমি একদিন দয়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমন করি আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। অর্থাৎ এটা একটা কাব্যিক ভাষায়, অর্থাৎ এটা হচ্ছে যে একটা কাব্যিক ভাষায় সে বলছে যে বোধহয় শুধুমাত্র এই যে কালো রংটা বোঝানো হয়েছে যে হিংসা, প্রতিশোধ পরায়ণ, এই জিনিসটাকে সে কালো রঙের সাথে তুলনা করছে। তো এই কালো রঙের বিপরীতে আরেকটা বিষয় তার মনের মধ্যে রয়েছে, সেটা রাজহংসের মতো। রাজহাঁস হচ্ছে সুন্দর, ঠিক আছে, রাজহাঁস হচ্ছে যে বাহন, এটা অনেক সুন্দর বা শুভ জিনিসের সাথে তুলনা করা হয়। যে শুধু কালো রঙের ওইটাই না, কালো রঙের স্রোতে তার মনে বইছিল না, প্রতিশোধের স্পৃহায় তার মনে শুধু ছিল না, তার পাশাপাশি কিন্তু সেই মেয়েটাকে আসলেই বিয়ে করার তার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল। তারপরে পরের দুঃখে রাত পোহাইল, নববর্ষের জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিয়া একেবারে সেই দেয়ালটুকুর বাহিরে রহিল, সমস্ত পৃথিবীর আর সবাই আর ভেতরে প্রবেশ করিল, একটিমাত্র মানুষ। তারপর আমার কথাটি ফুরলো। অর্থাৎ অনুপম বলছে যে ওই যে হিংসা প্রতিশোধ পরায়ণতার বিপরীতে আরেকটা যে জিনিসটা রয়েছে তার বিয়ে করার আগ্রহ, সে হয়তো শম্ভুনাথ বাবু বলে রাজি হয়ে গেলেও যেতে পারতো, রাজি হয়ে গিয়ে মেয়েটাকে সবশেষে বিয়ে করে ওই যে দেয়ালের একটা দূরত্ব ছিল সেই দূরত্বটা সম্পূর্ণ ফুরিয়ে আসতো, সে মেয়েটিকে দেখতে পেত নিজের চোখে। তারপরে এভাবে হয়তো তার জীবনের কাহিনীটা খুব সংক্ষেপে শেষ হতে পারতো। ঠিক আছে,
কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, ঠিক আছে, তার জীবনটা এত স্মুথলি চললো না। যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেইখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া, অর্থাৎ তার অনেক বছর পরে মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোনো স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকার মেশা সে এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত আর সবে অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়াইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিক তাহা যে কতই বহু দূরে তাহাই দেখিয়া দিতেছে। অর্থাৎ দেখো, মাকে নিয়ে অনুপম যাচ্ছিল কোথায়? তীর্থে। কারণ তার মামা দূরে কোথাও যায় না, আগেই বলেছি। এই কারণে অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল ট্রেনে করে। তো ট্রেনে উঠলে কি হয়, একটা ঝুমঝুম ঝুমঝুম একটা আওয়াজ হয়, সেই সাথে সাথে সে হালকা ঘুমের মতো বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করছিল, সেইটা এখানে বোঝানো হয়েছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা তরঙ্গ বক্স, জিনিসপত্র সমস্ত কেকার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব, সবুজ প্রদর্শন মিটমিট আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একবার হইয়া পড়িয়া আছে। অর্থাৎ ওই যে তীর্থে যখন যাচ্ছিল তখন মা ঘুমাচ্ছিল, এবং স্টেশনে তোমরা জানো সবুজ রঙের বাতি জ্বলে না, যে ট্রেন এখন আসবে বা থামবে, আসলে হচ্ছে যে সবুজ বাতি, ট্রেন ছেড়ে গেলে থামতে হলে লাল বাতি। তো সেই স্টেশনের জিনিসগুলাই সে কল্পনার মধ্যে আনছিল। এরপরে দেখো, এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত যাত্রা কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবল মায়ের গলা বলিয়া, মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। অর্থাৎ দেখো, যদি কেউ বাঙালি হয়ে থাকে, বিদেশে যখন যাই সব অন্য ভাষায় কথা বলে, তো বিদেশের মাটিতে বাংলা কথা শুনলে কেমন একটা ভালো লাগা কাজ করে। ঠিক তেমনি অনুপম একটা বিদেশি জায়গায় গিয়ে দেশি মেয়ের কণ্ঠে বাংলা কথা তার কাছে খুব ভালো লেগেছিল, এবং মেয়েটার কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে অনুপমের কাছে মনে হয়েছিল এটা কেবল কোনো একটা মেয়ের কণ্ঠস্বর নয়, এটা বোধহয় অন্য কোনো কিছু। অর্থাৎ মেয়েটার কণ্ঠস্বর এবং কথা বলা এত সুন্দর ছিল। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটি বড় কম নাই, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার কাছে আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তার, আচ্ছা এটা কেন বলছে, দেখো চেহারা জিনিসটা বাইরের বাহ্যিক একটা রূপ, এটা সুন্দর এবং এটা অনুপমের কাছে ম্যাটার করে, চেহারা সুন্দর হওয়া, বাট কণ্ঠস্বর সুন্দর হওয়া এই ব্যাপারটা অনুপমকে আলাদাভাবে আকর্ষণ করে। তার কারণ কণ্ঠস্বর রূপ জিনিসটা খারাপ হইলেও ঘষা মজা করে চেহারা সুন্দর করে ফেলা যায়, কিন্তু কণ্ঠস্বর হচ্ছে মানুষের ভেতরকার জিনিস, এটার কখনোই কোনোভাবে পরিবর্তন করা সম্ভব নয়। অর্থাৎ কণ্ঠস্বর সুন্দর মানে সেই মেয়েটি প্রকৃতপক্ষে সুন্দর, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। অর্থাৎ ওই যে মেয়েটার কথা শুনে সে ঝটপট ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে দিল, যে দেখলো কার কণ্ঠস্বর ছিল এটা, কিন্তু সে কিছুই দেখলো না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়ে দিল, গাড়ি চলিল। এক চক্ষু লণ্ঠন বলতে ওই যে এমন একটা বাতি স্টেশন মাস্টার দেখায় যেটার কিনা হচ্ছে চারদিকটা ঘেরা থাকে এবং একদিক খোলা থাকে, ঠিক আছে, এই জন্য একদিক খোলার কারণে ওইটাকে বলা হয় এক চক্ষু লণ্ঠন। আমি জানালার কাছে বসে রহিলাম, আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সেজন্য এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগে একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। এটা হচ্ছে যে
অনুপম তো ওই যে মুখ বাড়িয়ে আর মেয়েটাকে দেখতে পেল না, তখন সে হচ্ছে আবার কল্পনা করতে লাগলো সেই মেয়েটাকে, যে কে ছিলে তুমি, যার কণ্ঠস্বর এত সুন্দর, সেই মেয়েটি না জানি কত সুন্দর, তাকে নিয়ে সে এবার কল্পনা করতে থাকলো। এরপরে দেখো, গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে, আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই, ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়, জায়গা আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষে দেরি করি নাই। অর্থাৎ হচ্ছে সম্পূর্ণটাই অনুপমের কল্পনা। তার মাথার মধ্যে যখন ট্রেন ছেড়ে দিল, ওই একটা লাইনই তার মাথার মধ্যে ঘুরছিল যে এই গাড়িতে আই জায়গা আছে। তখন সে নিজে থেকে ওই জিনিসটা কল্পনা করে নিজেই উত্তর দিচ্ছে যে হ্যাঁ, জায়গা তো আছে, কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। আর জায়গা সত্যিই আছে, তুমি ডেকেছো, আমি তাড়াতাড়ি এসেছি, কিন্তু তুমি কোথায় গেলে, সে সম্পূর্ণটাই তার নিজের কল্পনা। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়ে যায়, পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আসেছিল ভিড় হইবে না, নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটদলি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে, কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছে, 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। তারাও শেষ করব, চেঞ্জ করতে হবে না। তো এখানে দেখো, রাতে আর অনুপমের ওই ট্রেনের মধ্যে ঘুম হলো না। কেন ঘুম হলো না? যে মেয়েটা যদি নেমে যায়, যাকে আর দেখা হয়নি, সে যদি অদেখাই থেকে যায়, এই কারণে সে বারবার চেক করছিল যে যদি আর দেখা না হয়ে ওঠে, যদি অপরিচিতা সেই মানুষটাকে আমি আর দেখতে না পারি, সেই ভয় তার মধ্যে কাজ করছিল। এর মধ্যে অনুপমদের একটা স্টেশনে এসে সেখান থেকে আবার গাড়ি বদল করতে হয়, অর্থাৎ ওই ট্রেনটা চেঞ্জ করে আরেকটা ট্রেনে উঠতে হবে। তো অনুপমের তো আগে থেকে টিকিট করা ছিল, তার হচ্ছে ফার্স্ট ক্লাসের টিকিট কাটা ছিল, তাই তার মনে একটা শক্তি ছিল যে ভিড় হবে না, কারণ ফার্স্ট ক্লাসে ভিড় হয় না। কিন্তু সে স্টেশনে নেমে দেখলো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কোন একটা বড় জেনারেল বা কোন একটা বড় চাকরিজীবী হয়তো কেউ সে ভ্রমণে বের হয়েছে, যার জন্য গাড়িতে প্রচন্ড ভিড়, ফার্স্ট ক্লাসের বগি সে পুরোটাই রিজার্ভ করে নিয়েছে। এখন অনুপমরা কি করবে? ঠিক আছে, তো এই ছিল হলো আজকের মতন। আজকে আর পড়াবো না, তোমরা অনেক লং টাইম ধরে ক্লাস করছো, তোমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ আশা করছি আগামীকাল আর একটা ক্লাসে অপরিচিতা আমরা শেষ করতে পারবো। তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, বাংলা আমাদের শেষ করতে আর বেশি দিন সময় লাগবে না। এখন তোমরা আমাকে জানাও, যতটুকু তোমাদের পড়িয়েছি এই পর্যন্ত তোমাদের বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু ঝটপট জানাও। এই পর্যন্ত বুঝতে কারো কি কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে আমাকে জানাও, তোমরা না জানালে তোমাদের প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আর যদি অসুবিধা না থেকে থাকে তাহলে একটু কষ্ট করে কমেন্ট করো যে না আপু ক্লিয়ার, তাহলে আমি বুঝবো তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আশা করছি তোমাদের কারোর অসুবিধা থাকার কোনো কথা না। তারপরেও যদি তোমাদের অসুবিধা থেকে থাকে তাহলে ডিসকাশন গ্রুপটা রয়েছে, আমাকে জানিও। তাহলে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। সেই পর্যন্তই পড়াশোনা করতে থাকো। আর ক্লাস রুটিন হচ্ছে তোমাদের ডিসকাশন গ্রুপে দেওয়া রয়েছে, সবাই একটু ডিসকাশন গ্রুপ থেকে রুটিনটা নিজ দায়িত্বে দেখে নিও। এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।